ভাবুন তো, আজকের ঘটনার নাম পলাশপুরের সাদা শাড়ি পরা মহিলা। শুনতেই কি শরীরে কাঁটা দিচ্ছে না? এখন কল্পনা করুন, রাত গভীর, আপনি একা ফাঁকা রাস্তা ধরে হাঁটছেন। চারপাশে শুধু কুয়াশা আর বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো চাপা কান্না, একটা অচেনা কণ্ঠস্বর, যা শোনামাত্রেই গলা শুকিয়ে গেল। আপনি আতঙ্কে ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কিছুই নেই। ঠিক সেই মুহূর্তেই বুঝলেন, কারো অদৃশ্য উপস্থিতি আপনাকে ঘিরে ধরেছে। ঠান্ডা বাতাস বুক ভেদ করে চলে যাচ্ছে। মনে পড়ছে একটাই কথা, যা শোনার পর আর ঘুম আসবে না, আত্মার আর্তনাদ। তবে একটা কথা মনে রাখবেন, আত্মার আর্তনাদ কখনো আমাদের গল্পগুলোকে বাস্তব বলে দাবি করে না। এগুলো নিছকই কল্পনাভিত্তিক। কিন্তু ভয়ে সবসময় গল্পের ভেতরে নয়, সেটা তৈরি হয় আপনার ভেতরেই। আপনি হয়তো ভাবছেন এগুলো শুধু গল্প, কিন্তু ভয় তো চোখে দেখা যায় না। কারণ অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ। আজকের গল্প পলাশপুরের সাদা শাড়ি পরা মহিলা একেবারেই আলাদা। এটা নিছক বিনোদন নয়, বরং এমন এক কাহিনী যা আপনাকে শেষ পর্যন্ত অস্বস্তি আর প্রশ্নের ভেতরে ফেলে রাখবে। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাথেও যদি কোনো অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, প্রতিদিন রাত ৮টায় আসছে আমাদের স্পেশাল এপিসোড, আর প্রতি রবিবার দুপুর 12টায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড। তাহলে শুরু করি আজকের গল্প, পলাশপুরের সাদা শাড়ি পরা মহিলা। একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। পলাশপুর গ্রামের নাম শুনলেই সবার মনে ভেসে ওঠে লাল পলাশ ফুলে মোড়া একটা শান্ত জায়গার ছবি। কিন্তু যারা এই গ্রামে অনেক বছর ধরে বাস করছে, তারা জানে এই গ্রামে একটা অলিখিত নিয়ম আছে। রাত ৮টার পর কেউ যেন কাঁচা রাস্তা দিয়ে পুরনো শ্মশানঘাটের পাশ দিয়ে না যায়। কারণ কেউ বলে ওখানে একটা সাদা শাড়ি পরা মহিলা রাতের অন্ধকারে হেঁটে বেড়ায়। কখনো গাছের নিচে বসে থাকে, কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে কারুর জন্য অপেক্ষা করে। এই গল্পটা শুধু লোককথা নয়, কিছু ঘটনা এই বিশ্বাসকে সত্যির রূপ দিয়েছে। সায়ন আর দীপা, সদ্য বিয়ে করা এক দম্পতি, শহর ছেড়ে গ্রামে এসে একটা পুরনো জমিদার বাড়িতে থাকতে শুরু করে। সায়নের দাদুর সম্পত্তি ছিল ওখানে। শান্ত পরিবেশ, পাখির ডাক, প্রকৃতির কাছাকাছি জীবন, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন দীপা রাত ৮টা পার করে ভুল করে একা বাজার থেকে ফিরছিল। সেদিনই সে প্রথম দেখেছিল তাকে। গ্রামের শেষ দিকের একটা বাঁশঝাড়ের পাশে এক মহিলা দাঁড়িয়েছিল। সাদা শাড়ি, খোলা চুল, নিচু হয়ে মুখ। দীপা ভেবেছিল হয়তো কোনো গ্রামের মহিলা, সাহায্য লাগবে। সে কাছে এগিয়ে গিয়েছিল, বলেছিল, মাসি, কিছু চাই? কিন্তু মহিলা কোনো উত্তর দেয়নি। মুখটা ধীরে ধীরে তোলে। দীপার মুখ হিম হয়ে যায়। তার চোখ ছিল না, কেবল দুটো কালো গর্ত। এরপর কি হয়েছিল দীপা নিজেই বুঝতে পারেনি। সে চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরে এসেছিল। দরজা বন্ধ করে কাঁপতে কাঁপতে সায়নের বুকে মুখ লুকিয়ে বলেছিল, ওর মুখ ছিল না, ওটা মানুষ না। সায়ন প্রথমে ভেবেছিল দীপা ভয় পেয়েছে, গ্রামের কিছু পাগল মেয়ে হবে। কিন্তু পরের দিনই ঘটনা আরও গা ছমছমে হয়ে ওঠে। বাড়ির উঠোনে পাওয়া গেল এক জোড়া সাদা পায়ের ছাপ, যেন কেউ কাদা পায়ে হাঁটছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, ছাপগুলো ঘরের ভেতর পর্যন্ত গিয়েছিল, কিন্তু কোথাও বাহিরে বের হবার কোনো ছাপ ছিল না। এরপর সায়ন গ্রামের মোড়লদের ডাকে।
এক বৃদ্ধ বলেন, বাড়িটা যেখানে, ওখানেই একসময় ছিল জমিদারদের শ্মশান ঘাট। একটা মেয়েকে নাকি অন্যায়ভাবে পুড়িয়ে মারা হয়েছিল এই জমিদার বাড়ির আদেশে। সেই রাত থেকেই ও ঘোরে। কিন্তু ও চায় কি? সায়ন জিজ্ঞেস করে। প্রতিশোধ, বলেন বৃদ্ধ। ও অপেক্ষা করে কাউকে নিজের জায়গায় নিয়ে যাবার, যে বাঁচে ওর মতো না, মরে ওর মতো। সেদিন রাতে দীপা আবার ঘুমোতে পারে না। বারবার জানালার পাশে গিয়ে দেখে একটা সাদা ছায়া গাছের নিচে দাঁড়িয়ে। সে জানে এইবার কেউ ডাকে না, কেউ আসে না, কেউ রক্ষা করতে পারে না। সেই রাতটার পর দীপার মধ্যে ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছিল সায়ন। আগে দীপা খুব হাসি খুশি, প্রাণবন্ত ছিল, কিন্তু এখন তার মুখে যেন একটা চাপা বিষণ্ণতা, চোখে এক ধরনের ফাঁকা দৃষ্টি। অনেক সময় সে একা একা দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকত, কখনো ফিসফিস করে কিছু বলতো, কেউ পাশে না থাকলেও। সায়নের চিন্তা বাড়তে লাগল। এক রাতে ঘুম ভেঙে এসে দেখল দীপা নেই। ঘরের দরজা খোলা। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। হাতে টর্চ নিয়ে সে উঠোনে বেরোল। সেখানে গিয়ে যা দেখল তা তার দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। দীপা ঘরের ঠিক পাশের পুরনো জামগাছটার নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে, কিন্তু তার কান্নার আওয়াজ মানুষের মতো নয়। গলা চিরে বেরিয়ে আসছে একটা কর্কশ, ঠান্ডা, ভয়ের সুর। সায়ন দৌড়ে গিয়ে দীপাকে টানল, কিন্তু তখনই দীপা মুখ ঘুরিয়ে তাকালো। তার চোখ ছিল লাল, চুল এলোমেলো, মুখে একটা অদ্ভুত হাসি। ও ফিরে এসেছে, দীপা বলল। ও আমাকে নিতে এসেছে, এখন আমি ওর। সায়ন দৌড়ে পুরোহিতের কাছে যায়। ওই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিহর পণ্ডিত। শোনামাত্র সব ফেলে চলে আসেন। তিনি বলেন, এই মেয়েটার দেহে আত্মা প্রবেশ করেছে। আমি যে মন্ত্র জানি তা দিয়ে হয়তো তাড়ানো যাবে, কিন্তু বিপদ থাকবে। ঘরে বসিয়ে শুরু হয় শুদ্ধি মন্ত্র পড়া। দীপা তখন চিৎকার করে ওঠে, ঘরের জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। তার গলা পাল্টে গেছে, একটা অদ্ভুত রুক্ষ পুরনো কালের মহিলা কণ্ঠ। আমার বিচার হয়নি, আমাকে আগুনে পুড়িয়ে মারল ওরা। এখন আমি ফিরেছি, বিচার চাই, আর কেউ বাঁচবে না। হরিহর পণ্ডিত বলেন, তোমার নাম কি? কেন তুমি এসেছ? কিছুক্ষণ নীরবতা। তারপর দীপার মুখ দিয়ে বেরোয়, রূপসী। আমি ছিলাম রূপসী। জমিদারের বংশধরের সাথে প্রেম করতাম, ধরা পড়ে গেছিলাম, শাস্তি হয়েছিল আগুন। কিন্তু আমি মরিনি, আমি বেঁচেছিলাম, শুধু পোড়া মুখ নিয়ে। আমি অপেক্ষা করছিলাম। হরিহর পণ্ডিত বুঝে যান, আত্মা কেবল ভয় নয়, বিচার চায়। তিনি বলেন, তাহলে আসল ঘটনা খুঁজে বের করতে হবে। পুরনো জমিদারের ডায়েরি, দলিল কিছুই কি নেই? সায়ন শুরু করে খোঁজা। তাদের পুরনো ঘরের এক চিপা ঘরে মাটির নিচে পাওয়া যায় একটা কাঠের বাক্স। ভিতরে আছে পুরনো কিছু চিঠি, একটি ছবি, রূপসীর, এক সুন্দরী মেয়ে, সাদা শাড়ি, হাতে পলাশ ফুল। আর আছে জমিদারের হাতে লেখা ডায়েরি। তাতে লেখা, রূপসী সন্তান সম্ভবা ছিল, আমার ভুলের ফল, কিন্তু আমার সম্মান, সমাজ সব রাখতে ওকে আগুনে দিই। আজও ওর মুখ মনে পড়ে, ওর কান্না এখনো কানে বাজে। এই ডায়েরিকাই হতে পারে মুক্তির চাবিকাঠি। হরিহর পণ্ডিত বলেন, যদি ওর শেষকৃত্যের জন্য পুরনো শ্মশানে মাটি দেওয়া হয়, ডায়েরিটা ওর সাথে পুড়িয়ে দেওয়া হয়, তবে হয়তো শান্তি পাবে। পরদিন সকালে ঠিক হয় সব। দীপা তখনও ঘোরের মধ্যে, কিন্তু হরিহরের মন্ত্রে কিছুটা শান্ত। শ্মশানে যখন ডায়েরি রূপসীর পোড়া গাঢ় ছাইয়ের ওপর রাখা হয়, তখন হঠাৎ করেই বাতাস থেমে যায়। একটা গরম শ্বাস যেন সবার ঘাড়ের ওপর দিয়ে যায়। তারপর দীপা একবার ঢলে পড়ে যায়। কিছুক্ষণ চুপচাপ। পণ্ডিত চোখ বন্ধ করে মন্ত্র পড়ে। এরপর দীপা চোখ খুলে বলে, আমি কোথায়? সবাই বুঝে যায় রূপসী চলে গেছে। কিন্তু তখনও শেষ হয়নি সব। সেদিন রাতে শ্মশানের দিক থেকে এক গানের সুর ভেসে আসে, রূপসীর গান। আমি আছি, শুধু অপেক্ষা করছি রে। যারা অন্যায় করে ওদের পথেই দাঁড়িয়ে।
সেদিন রাতের সেই গানটা ভেসে আসার পর পুরো পলাশপুর যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। কারো মুখে কথা নেই, বাতাস যেন ভারী অচেনা গন্ধে ভরা। যারা সেদিন শ্মশানে ছিলেন তারা সবাই অনুভব করেছিলেন রূপসী চলে গেলেও তার গল্প এখানেই শেষ নয়। সায়ন দীপাকে নিয়ে ফিরে এলো ঘরে। দীপা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু মাঝে মাঝেই এমন কিছু কথা বলে ফেলছে যেগুলো তার অজানা হবার কথা। যেমন সে বলে, এই ঘরের পশ্চিম দিকের মাটির নিচে একটা ছোট লোহার সিন্দুক আছে, ওখানে জমিদারের সত্য গোপন আছে। সায়নের সন্দেহ হল রূপসীর ছায়া হয়তো এখনো দীপার সঙ্গে যুক্ত। সায়ন খোঁড়াখুড়ি শুরু করল ঘরের পশ্চিম কোণে। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে খুঁজে পেল ছোট্ট একটা পুরনো লোহার সিন্দুক। খোলার পর তার মধ্যে পাওয়া গেল বেশ কিছু কাগজপত্র আর একটা ডায়েরি। এটা জমিদার হরিহর রায়চৌধুরীর নয়, সায়নের ঠাকুরদার লেখা। ডায়েরির পাতাগুলোতে যা লেখা ছিল তা পুড়ে শিউরে উঠল সায়ন। আমরা সবাই জানতাম রূপসীকে মেরে ফেলা অন্যায় ছিল, কিন্তু আমি কিছু করিনি। আমি ছিলাম হরিহর রায়চৌধুরীর ব্যক্তিগত সহকারী। আমি জানতাম ও বাঁচতে চায়, ও অন্তঃসত্ত্বা, কিন্তু ভয়ে প্রতিবাদ করিনি। ওর কণ্ঠ, ওর চোখ, আগুনে ঝলসে যাওয়া মুখ সব এখনো রাতে চোখের সামনে আসে। আমি জানি ও একদিন ফিরবে। ডায়েরির শেষ পাতায় লেখা, যেদিনও ফিরবে আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার পরবর্তী প্রজন্মকেই ক্ষমা চাইতে হবে ওর কাছে, না হলে অভিশাপ যাবে না। সায়ন মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার ঠাকুরদার নাম ছিল সুধাংশু রায়। গ্রামের সকলে খুব সম্মান করত তাকে, কিন্তু এই সত্য জানা ছিল না কারো। নিজেই নিজের পাপ লুকিয়ে গেছেন, অথচ ভয় পেয়েছেন পরিণতির। পরদিন ভোরবেলা সায়ন গিয়ে দেখা করল হরিহর পণ্ডিতের সঙ্গে। রূপসী এখনো শান্ত হয়নি, সে বলল। পণ্ডিত বললেন, ঠিক বলেছ, আমিও রাতেও ঘুমোতে পারিনি। একসময় চোখ বুঝতেই দেখলাম রূপসী আমার পাশে দাঁড়িয়ে আছে। বলছে, সায়নের মুখ দিয়ে বলা হয়েছে সত্য, কিন্তু ক্ষমা তো কেউ চায়নি। যারা সেই অন্যায়ের সাক্ষী ছিল তাদের রক্তে লেগে আছে আমার পোড়া শরীরের গন্ধ। সায়নের গায়ে কাঁটা দেয়। পণ্ডিত বললেন, তোমার ঠাকুরদা নেই ঠিকই, কিন্তু তুমি রক্তের সম্পর্ক। তুমি যদি তার তরফ থেকে ক্ষমা চাও, যদি তোমার অন্তরে সত্যি অনুতাপ থাকে, তবে হয়তো রূপসী শান্তি পাবে। গ্রামে একটা পুরনো মন্দির আছে, যেটার পেছনেই রূপসীকে গোপনে দাহ করা হয়েছিল। সেই জায়গাটাকেই বলা হয় অভিশপ্ত স্থান। সেখানে কেউ যায় না, গাছগুলো শুকিয়ে যায়, পাখিরা বসে না। সায়ন সেদিন সন্ধ্যায় সেই জায়গায় গেল, দীপা ও হরিহর পণ্ডিতকে সঙ্গে নিয়ে। হাত জোড় করে দাঁড়িয়ে এসে বলল, আমি সুধাংশু রায়ের দৌড়েত্র। আমি জানি তোমার উপর যে অন্যায় হয়েছিল তা ক্ষমার অযোগ্য, কিন্তু আজ আমি তার হয়ে তোমার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। রূপসী, তুমি যদি আমাকে শুনতে পাও তাহলে জেনে রেখো, আমি তোমার বিচার চাই, কিন্তু আমি চাই তুমি মুক্ত হও। তোমার যন্ত্রণাকে আমি বহন করতে পারি না, কিন্তু আমি চাই সেটা মিটে যাক। সেই মুহূর্তে বাতাস বন্ধ হয়ে যায়। হালকা গন্ধ আসে পলাশ ফুলের, যেন কেউ পাশে দাঁড়িয়ে। তারপর দীপা কেঁপে কেঁপে এগিয়ে এসে সায়নের কাঁধে হাত রাখে। ও বলেছে, আজ প্রথম কেউ সত্যিভাবে ওর জন্য কেনেছে, আজও একটু শান্তি পেয়েছে। তারপরের কয়েক সপ্তাহ পলাশপুরে কিছুই ঘটেনি, কিন্তু ঠিক 1 মাস পর গ্রামের এক প্রান্তে কুয়োর ধারে পাওয়া যায় একটা সাদা শাড়ি। তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকে আগুনে পোড়া পোশাকের ছাই, আর পাশে পড়ে থাকে একটা ছোট্ট মাটির পুতুল, রূপসীর নামে তৈরি করা একটা প্রতিমার ভগ্নাংশ। লোকজন বলাবলি করে রূপসী হয়তো বিদায় নিয়েছে। আবার কেউ বলে রূপসী এখন পাহারা দেয়, যেন এ অন্যায় আর কেউ করতে না পারে। সায়ন আর দীপা শহরে ফিরে যায়, কিন্তু মাঝে মাঝেই রাতে ঘুম ভেঙে যায় তাদের। বাতাসে ভেসে আসে এক নারীর গলা, বিচার হয়েছে, কিন্তু আমি ভুলিনি। তবু তারা জানে, সত্য বললে
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে প্রেতও শান্ত হয়। সায়ন আর দীপা কলকাতায় ফিরে গেলেও পলাশপুরের রাত আর দিনের মধ্যে যে পর্দাটা ওরা সরিয়ে দিয়েছিল তা যেন পুরো গ্রামকেই বদলে দিয়েছে। প্রথম কয়েকদিন শান্ত থাকার পর আবার শুরু হলো অদ্ভুত সব ঘটনা। গ্রামের কালী মন্দিরের পুরোহিত একদিন সকালে দেখেন মন্দিরের চৌকাঠে লাল রঙের হাতের ছাপ। সেটা ছিল উপুর হয়ে রাখা 2 হাতের, যেমন কেউ প্রণামের ভঙ্গিতে মাটিতে বসে থেকেছে অনেকক্ষণ ধরে। আশেপাশে কোনো মানুষের ছাপ নেই, শুরু সেই 2 জ্বলন্ত লাল হাতের ছাপ। একই দিনে এক বৃদ্ধা মারা গেলেন হঠাৎ হার্ট অ্যাটাকে, কিন্তু তার মৃতদেহের পাশে পাওয়া গেল একটি ছোট্ট সাদা কাগজ, যাতে লেখা, আমার নামে কুসংস্কার করেছ, আমি ফিরব, আমি দেখব, আমি বিচার করব। লোকজন আবার ভয় পেতে শুরু করল। সায়ন তখনও বুঝতে পারছিল না সবকিছু স্বাভাবিক হওয়ার কথা ছিল। তাহলে এটা আবার কি? সত্য তো প্রকাশ পেয়েছিল, ক্ষমাও চাওয়া হয়েছিল। এক রাতে হঠাৎ দীপার ঘুম ভেঙে গেল। সে দেখল সে ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। পাশে ঘুমিয়ে থাকা সায়নকে জাগিয়ে বলল, ও এসেছে। সায়ন অবাক, কে এসেছে? রূপসী না, কেউ অন্য। ওর মুখে মুখ নেই, ওর গায়ে পোড়ার দাগ নেই, কিন্তু ওর কণ্ঠ শুনে বুঝি ও এসছে বিচার করতে। সায়ন ভয় পায়। সে পলাশপুরের পণ্ডিত হরিহরবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করে। পণ্ডিত বলেন, রূপসীর আত্মা হয়তো চলে গেছে, কিন্তু কেউ যদি ওর যন্ত্রণাকে ব্যবহার করে, সেই অভিশপ্ত শক্তিকে নিজের মতো করে তোলে, তখন জন্ম নেয় অন্য কিছু, যাকে আমরা বলি ছায়া প্রেত। পণ্ডিত ব্যাখ্যা করেন, প্রকৃত আত্মারা সাধারণত নির্দিষ্ট যন্ত্রণা বা অসমাপ্ত কাজের জন্য স্থির থাকে, কিন্তু কেউ যদি তাদের অভিশাপের শক্তিকে ডাকে, ব্যবহার করে, তাহলে একরকম নতুন আত্মিক সত্তা তৈরি হয়, যার কোনো মুখ নেই, শরীর নেই, শুধুই উদ্দেশ্য ধ্বংস। সায়নকে বলা হয় পলাশপুরে ফিরে যেতে হবে, তাকে এবং দীপাকে, কারণ সেই নতুন আত্মা দীপার ভেতরে ঢোকার চেষ্টা করছে। সায়ন আর দীপা ফিরে আসে পলাশপুরে। তখন রাত প্রায় 9টা। গ্রামের মানুষগুলো যেন তাদের দেখে এক মুহূর্তে পেছনে সরে যায়, যেন ভয় পায়। এক বৃদ্ধ বলল, ওই মেয়েটা, ওর চোখ ঠিক নেই। দীপা হাঁটছিল একদম নীরব। তার চোখে ছিল স্থিরতা, ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেটা দীপার নয়। তা কার? রাতে হরিহর পণ্ডিত, সায়ন আর গ্রামের 3 জন প্রবীণ ব্যক্তি একটা বৃত্ত তৈরি করে বসেন গ্রামের পুরনো খাপড়া ঘরে, যেখানে রূপসীর মৃত্যুর পরে তার ছাই গোপনে রাখা হয়েছিল। দীপার গলায় এক অদ্ভুত কণ্ঠ শোনা গেল, রূপসী ন্যায় চেয়েছিল, আমি প্রতিশোধ চাই। আমি সব দেখেছি। আমি সেই মেয়ে যার নাম ছিল পদ্মা। আমি ছিলাম রূপসীর বন্ধু, যার মুখ কেউ মনে রাখেনি। আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়েছিল সাথে সাথেই। সবাই অবাক। রূপসীর গল্পে কখনো পদ্মা নামটা আসেনি। ইতিহাস তাকে ভুলে গেছে, কিন্তু পদ্মা ভুলে যায়নি। পদ্মার আত্মা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে বলল, তোমরা রূপসীকে স্মরণ করলে, মূর্তি বানালে, সাদা শাড়িতে ফুল দিলে, কিন্তু আমাকে তো কেউ চেনেই না। তাহলে কেন আমার আত্মা শান্তি পাবে? হরিহর পণ্ডিত তখন মন্ত্রপাঠ শুরু করেন। আগুন জ্বালানো হলো, ধূপ ধরা হলো, জল ছিটিয়ে পবিত্র করা হলো জায়গাটাকে। সায়ন এগিয়ে এলো। তার হাতে ছিল নিজের রক্তে লেখা ক্ষমার চিঠি, পদ্মার নামে। সে বলল, তোমার নাম কেউ জানত না মানে এই না যে তুমি মূল্যহীন। আজ থেকে তোমার নাম পলাশপুর জানবে। আমরা তোমার নামে মন্দির বানাবো, তোমার জন্যও বিচার চাইব, কিন্তু দয়া করে দীপাকে ছেড়ে দাও। ও তোমার শত্রু নয়। বাতাস থমকে যায়। দীপার শরীর যেন কিছুক্ষণ কাঁপে, তারপর ধপ করে মাটিতে পড়ে যায়। সবাই ছুটে যায় তার দিকে। সে চোখ মেলে তাকায়, কাঁপা গলায় বলে, আমার ভেতরে আর কেউ নেই, আমি আছি। বহুক্ষণ পর গ্রামের আকাশে হালকা বৃষ্টি পড়ে। পলাশ ফুলের গাছে নতুন কুঁড়ি আসে। সেদিন থেকে কেউ আর সেই অভিশপ্ত বাড়িটাকে ভয় পায় না। দীপা আর সায়ন নিয়মিত পলাশপুরে আসেন। 2 নারীর নামে সেখানে 2টি মন্দির স্থাপন করা হয়, একটি রূপসী মা, আরেকটি পদ্মা মাতা নামে।
সাদা ফুলে সেজে ওঠে মন্দিরগুলো, কারণ পলাশপুর জানে প্রেতেরা রাগে ভয়ঙ্কর হয়, কিন্তু যখন তাদের সম্মান দেওয়া হয় তারা রক্ষককর্তাও হতে পারে। তবে মাঝে মাঝেই বাতাসে শোনা যায় এক মিষ্টি কণ্ঠ, আমি শান্ত, কিন্তু যদি কেউ অন্যায় করে আমি ফিরব। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।